ওকে, সো আমরা এখন যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাল্টিভার্স কনকারেন্সি কন্ট্রোল, অথবা শর্টে আমরা এটাকে এমভিসিসি বলতে পারি। সো এমভিসিসির যদি আমরা একদম ডেফিনেশনটাতে চলে যাই, বলা আছে ডিবিএমএস মেইনটেইনস মাল্টিপল ফিজিক্যাল ভার্সন to allow many users to read and update at the same time without blocking each other। তার মানে হচ্ছে আমরা সেম ডেটা আইটেমের মাল্টিপল হচ্ছে বেসিকলি ভার্সনস নিয়ে কাজ করব, যাতে ইউজার্সরা প্যারালালি একই ডেটার উপর রিড অ্যান্ড রাইট করতে পারে। অ্যান্ড ধরেন ইউজার এ কোনো ডেটার উপর রিড করতেছে, এটার কারণে যাতে ইউজার বি হচ্ছে আপনার ওই সেম ডেটাতে রাইট করার জন্য বা আপডেট করার জন্য যাতে ব্লকড না হয়ে যায়, মানে একজন আরেকজনের অ্যাক্টিভিটি যাতে ব্লক না করে। সো এই যে আমরা যে বলতেছি মাল্টিপল ফিজিক্যাল ভার্সন রাখা, এটার মানেটা হচ্ছে যে আমরা জানি রিড অপারেশন মানে হচ্ছে কোনো কিছু বেসিক্যালি ডিবি থেকে রিড করে আনা, অ্যান্ড রাইট অপারেশন মানে হচ্ছে বেসিক্যালি আপডেট করা। সো সাপোজ ধরেন যে আমার কাছে একটা ডেটা আইটেম আছে উইচ ইজ এ, তার যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 100। সো এটার নাম দিই আমরা এ ওল্ড। এখন ধরেন এই ডেটাটা তো আমরা ধরেন রাইট করে ধরেন 50 অ্যাড করব। সো আমরা এতদিন যেই জিনিসটা দেখে আসছিলাম কনকারেন্সি কন্ট্রোলে, যে আমরা হচ্ছে এই এ ডেটাটাকে A+50 করে ওভাররাইট করে ফেলি, বাট এখন আমরা যে কাজটা করব, আমাদের এই এ ওল্ড যে ভার্সনটা আছে সেটাকে আমরা প্রিজার্ভ রাখবো। আমরা আমরা হচ্ছে যখন আপডেট করব বা রাইট করব, তখন হচ্ছে বেসিকলি এইটারই আরেকটা ভার্সন বানায় নিব, নিউ একটা ভার্সন বানায় নিব, অ্যান্ড সেখানে আমি 150 স্টোর করব। তার মানে এমভিসিসিতে কি হচ্ছে যে আমার বেসিকলি যেই ডেটাটা আমার প্রিভিয়াসলি এক্সিস্ট করতো সেই ডেটাটারও আমি কপি রাখতেছি, অ্যান্ড আমার নিউ ডেটারও কপি রাখতেছি, একই জিনিসের আমি মাল্টিপল কপিজ রাখতেছি। এখন যদি ধরেন ইউজার বির হচ্ছে আগের এই কমিটেড ডেটা নিয়ে তার কোনো কাজ আছে, সে কিন্তু এই ওল্ডের ডেটাটা নিয়ে কাজ করতে পারবে, ব্লকড থাকতেছে না, কেউ কারোর অ্যাক্টিভিটিস ব্লকড করতেছে না। সো এখন আমরা যদি নর্মাল কনকারেন্সিতে যেটা আমরা দেখে আসছিলাম যে হচ্ছে সেম ডেটাতে রিড রাইট করতে গেলে কি প্রবলেম হচ্ছিল, আমরা গিগস ফর গিগস থেকে একটা এক্সাম্পল দেখে আসছিলাম যে আপডেটেড ব্যালেন্স 700 আসার কথা, আপডেটেড ব্যালেন্স 500 আসতেছিল। সো ওইখানে কিন্তু কি অ্যাক্টিভিটি একজন আরেকজনের কারণে ব্লক করে তারপর হচ্ছে কি আমরা প্রপার ডেটাটা পাচ্ছিলাম, বাট এখানে আমরা এই সেম জিনিসটা করতেছি না, আমরা একই ডেটার ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনস হচ্ছে স্টোর করতেছি। সো এখানে বলা আছে যে যখন একটা ট্রানজ্যাকশন কোনো একটা আইটেম বা কোনো একটা ভ্যালুকে রিড করার রিকোয়েস্ট দেয়, appropriate version is chosen to maintain serializability। মানে সিরিয়ালাইজেবিলিটি তো আমরা জানি যে ট্রানজ্যাকশন 1 আগে শেষ হবে, তারপর ট্রানজ্যাকশন 2 তে যাবে। সো যখনই ডেটা রিডের বিষয় আসতেছে, ধরেন যে এই এ ওল্ডের ডেটাটা লাগবে, সো সে কি করবে, এ ওল্ড আর এ নিউ দেখতেছে যে একই ডেটার ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন আছে, সো সে হচ্ছে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্সনটাকে নিয়ে সে রিড করে হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবে। আর যখন ট্রানজ্যাকশন রাইটের বিষয়ে আসে, so when a transaction writes an item it writes a new version and the old version of the item is retained। এটার মানে হচ্ছে যে আমি শুরুতেই যেটা বললাম যে আগে আমরা কি করতাম যে এই ওল্ড এটাই 150 দিয়ে ওভাররাইট হয়ে যেত, বাট এখন আমরা এই কাজটা করব না। আমরা হচ্ছে যখন একটা ট্রানজ্যাকশন রাইট করবে, সে নতুন একটা ভার্সন বানাবে, আর এর পাশাপাশি ওল্ড ভার্সন যেটা ছিল সেটাকেও সে রিটেন করবে, তার মানে সেম ডেটার সে দুইটা ভার্সনকে নিয়ে কাজ করতেছে। এখন হ্যাঁ ঠিক আছে, এটার অনেক অ্যাডভান্টেজ যে হচ্ছে আমার আহ, কোনো ইউজার হচ্ছে রিড রাইট করতে গেলে হচ্ছে ব্লকড হচ্ছে না, মাল্টিপল ইউজার্স হচ্ছে একই ডিবিতে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম উইদাউট ব্লকিং ইচ আদার রিড রাইট করতে পারতেছে ডেটা। বাট এর পাশাপাশি ড্রব্যাকও আছে। একটা জিনিস চিন্তা করেন, একই ডেটার আমি এতগুলা ভার্সন আমি ক্রিয়েট করতেছি, ধরেন এই এ নিউটা আবার আপডেট হইলো ধরেন যে 200 দিয়ে, তার মানে কি আমি 3টা ভার্সন স্টোর করতেছি। সো আমার কি এই যে একই সেম ডেটার আমার মাল্টিপল ভার্সনস মেইনটেইন যখন আমি করতেছি, তখন কিন্তু আমার স্টোরেজও বেশি লাগতেছে, তাই না? ধরেন এই দুইটা ভ্যালু স্টোর করার জন্য কিন্তু আমার কি স্টোরেজের নিডটাও বেড়ে যাচ্ছে। সো এমভিসিসি হ্যাঁ আমাদেরকে অনেক বড় অ্যাডভান্টেজ দেয়, বাট এর পাশাপাশি স্টোরেজের ড্রব্যাকটাও চলে আসে। এখন এটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার ভ্যাকিউম প্রসিডিওর। হোয়াট ইজ ভ্যাকিউম প্রসিডিওর? ভ্যাকিউম প্রসিডিওর হচ্ছে ধরেন যে আমার এই এ নিউয়েস্ট একদম এটার ডেটাটা ধরেন আরেকবার আপডেট হইলো, এখন হইলো 200। সো সাপোজ ধরেন আমার এখন এ নিউ আর এ নিউয়েস্ট 200 রাখলেই হবে, এ ওল্ড আর লাগবে না।
সো আমি কি করব, আননেসেসারি যেই ভার্সনগুলো আছে, আননেসেসারি যে ওল্ডার ভার্সনগুলো আছে, সেগুলোকে আমি ক্লিন আপ প্রসিডিওর দিয়ে হচ্ছে মানে বেসিক্যালি সরায় ফেলবো। তার মানে কি করতেছি, ভ্যাকিউম করতেছি। ভ্যাকিউম করে যেমন আমরা হচ্ছে ডেব্রিজ সরায় ফেলি, সো আমরা এখানে ডিবিএমএস এর পার্সপেক্টিভে আমরা যেই ভার্সনটা লাগতেছে না, উইচ ইজ রিডান্ডেন্ট, আননেসেসারি, ওইটাকে আমি সরায় ফেলতেছি। সো আমাদের মাল্টিভার্সন কনকারেন্সি কন্ট্রোল স্কিম বা এমভিসির মধ্যে দুইটা কন্ট্রোল স্কিম আছে। আমরা ফার্স্টে এই ভিডিওতে ডিসকাস করব হচ্ছে এমভিসিসির ওই টেকনিকটা যেটা টাইম স্ট্যাম্প অর্ডারিং এর উপর বানানো। আরেকটা টেকনিক আছে টু ফেজ লকিং ইউজিং সার্টিফাই লকস, এটা আমরা আরেকটা সেকেন্ড ভিডিওতে ডিসকাস করব। সো মাল্টিভার্সন টেকনিক বেসড অন টাইম স্ট্যাম্প অর্ডারিং, এইটার মানে হচ্ছে বেসিকলি আমরা যদি এক্সাম্পলটাতে চলে যাই, দেখেন যে এখানে আমার কিছু টাইমের ভ্যালুস দেওয়া আছে 10টা, তারপর 10টা 21, তারপর 10টা 33। আর ট্রানজ্যাকশন দেওয়া আছে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন 1, এটা হচ্ছে ট্রানজ্যাকশন 2, আর এটা হচ্ছে ট্রানজ্যাকশন 3। আর হচ্ছে ডেটা আইটেমের কথা বলা আছে এক্স, যেটার কিছু ভ্যালু দেওয়া আছে 10, 11 আর হচ্ছে 12। তার মানে আমার এখানে যেটা বুঝাচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম স্ট্যাম্পে আমার কিন্তু এই এক্স ডেটারই কি সেভারাল ভার্সন গুলা মেনটেন করা হচ্ছে। যেমন 10টা যখন আপনার টাইম ট্রানজ্যাকশন T1, তখন এক্স এর ভ্যালু হচ্ছে ধরেন 10, টাইম স্ট্যাম্পটা হচ্ছে 10। তখন যখন 10:21 তখন ট্রানজ্যাকশন T2, তখন ভ্যালুটা হচ্ছে 11। যখন 10টা 33 বাজে ট্রানজ্যাকশন 3, তখন হচ্ছে 12। সো আমার বেসিক্যালি টাইম স্ট্যাম্প অর্ডারিংটা মানে বুঝায় হচ্ছে যে আমি বেসিক্যালি কিছু টাইম অ্যালোকেট করতেছি বা কিছু টাইম স্ট্যাম্প আমি অ্যালোকেট করতেছি, যে আমার যাতে হচ্ছে ওই টাইম স্ট্যাম্পগুলো ধরে ধরে আমরা হচ্ছে আগাবো, যে যেই আহ, হচ্ছে আপনার বেসিক্যালি ট্রানজ্যাকশনের টাইম স্ট্যাম্পটা সবচেয়ে আহ, কম, ওইটা হচ্ছে আমাদের একদম ওল্ডেস্ট ট্রানজ্যাকশন, অ্যান্ড যেই টাইম স্ট্যাম্পের ভ্যালুটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, ওইটা হচ্ছে আমাদের নিউয়েস্ট হচ্ছে ট্রানজ্যাকশন। সো এই জিনিসটার পার্সপেক্টিভেই আপনাদের দেখেন এখানে কিছু রিড রাইট অপারেশনের কথা বলা আছে। সো আর এখানে কিন্তু ভ্যালুগুলো দেখেন ইউনিক। টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকলের এই জিনিসটাই আমরা এই যে এরকম টাইম স্ট্যাম্প দিচ্ছি, কারণ হচ্ছে কি যে আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে ইউনিক ভ্যালু অ্যাসাইন করতেছি। এই যে আমি বললাম ট্রানজ্যাকশন 1 ওল্ডেস্ট, তারপর ট্রানজ্যাকশন 2 হচ্ছে রিলেটিভলি নিউ, অ্যান্ড ট্রানজ্যাকশন 3 হচ্ছে নিউয়েস্ট। এটা আমরা বেসিক্যালি টাইম স্ট্যাম্পের উপর বেস করেই বলতেছি যে বুঝাচ্ছে যে ট্রানজ্যাকশন 1টা সবচেয়ে আগে সিস্টেমে এন্টার করছে, ট্রানজ্যাকশন 2টা তারপর এন্টার করছে, আর ট্রানজ্যাকশন 3টা হচ্ছে সিস্টেমে লাস্টে এন্টার করছে। এই কারণে দেখেন ট্রানজ্যাকশন 3 এর টাইম স্ট্যাম্পের ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট, আর ট্রানজ্যাকশন 1 এর টাইম স্ট্যাম্পের ভ্যালু সবচেয়ে লোয়েস্ট। সো এখানে আমাদের কিছু রিড রাইট অপারেশনের বিষয় আছে, যেমন এই জায়গাটায় আপনারা খেয়াল করেন যে ট্রানজ্যাকশন 1 এ আমি হচ্ছে রিড করতেছি ভ্যালুটা, আবার ট্রানজ্যাকশন 2 কিছুর অপারেশনের পর রাইট করতেছি, আবার ট্রানজ্যাকশন 2 তে আমি রাইট করতেছি, আবার রিড করতেছি, আবার ট্রানজ্যাকশন 3 তে রাইট করতেছি, আবার রিড করতেছি। সো এটার মানেটা কি? সো এখানে আমার দেখেন একটা নোটেশন দেওয়া আছে রিড টিএস এক্সআই। এটার মানে হচ্ছে আমি টাইম স্ট্যাম্পটাকে রিড করতেছি, অ্যান্ড টাইম স্ট্যাম্প রিড করতেছি হচ্ছে বেসিকলি আমি কোন ট্রানজ্যাকশনের জন্য, আমি কি ট্রানজ্যাকশন 1 এর জন্য রিড করতেছি, না ট্রানজ্যাকশন 2 এর জন্য রিড করতেছি, নাকি ট্রানজ্যাকশন 3 এর জন্য রিড করতেছি, এই জিনিসটা হচ্ছে আমি বেসিকলি এখানে বুঝাচ্ছি। তার মানে ট্রানজ্যাকশন নাম্বারটা আমি বুঝাচ্ছি এই আই দিয়ে। So the read timestamp of xi is the largest of all timestamps of transactions that have successfully read xi version. তার মানে এটা যদি খুব সিম্পলি বলি, লেটেস্ট ট্রানজ্যাকশন নাম্বার যেটা রিড সাকসেসফুলি করে আসছে। সো আমি যদি এই এক্সাম্পলটার পার্সপেক্টিভে আপনাদেরকে জাস্ট রিড অপারেশনটা দেখাই যে হোয়াট ইজ রিড টিএস এর ভ্যালু, তাহলে দেখেন ট্রানজ্যাকশন 1 এ আমি যখন রিড করতেছি তখন আমার ভ্যালুটা ছিল হচ্ছে 10। ট্রানজ্যাকশন 2 তে যখন আমি রিড করতেছি তখন আমার ভ্যালুটা হচ্ছে 11। ট্রানজ্যাকশন 3 তে যখন আমি রিড করতেছি তখন ভ্যালুটা হচ্ছে 12। সো আমি যদি ট্রানজ্যাকশনের পার্সপেক্টিভে যাই, সবচেয়ে আগে ট্রানজ্যাকশন 1 রিড করছে, তারপর ট্রানজ্যাকশন 2 রিড করছে, অ্যান্ড লাস্টে ট্রানজ্যাকশন 3 রিড করছে। তার মানে আমার লেটেস্ট রিডটা কার ছিল? ট্রানজ্যাকশন 3 ছিল। বা লার্জেস্ট অফ অল টাইম স্ট্যাম্প অফ ট্রানজ্যাকশনস কার? ট্রানজ্যাকশন 3 এর জন্য 12।
সো এই জায়গাটায় খেয়াল করেন আমার লেটেস্ট যে অপারেশনটা হয়েছে সেখানে ট্রানজ্যাকশনের ভ্যালু বা টাইম স্ট্যাম্পের ভ্যালু হচ্ছে 12, সো রিড টিএস এক্সআই এর ভ্যালুও কত 12। রাইট টাইম স্ট্যাম্প আমার এক্সআই মানে হচ্ছে যে আমি বেসিকলি এখন হচ্ছে রাইট করব অ্যান্ড এক্স এর ভ্যালুটা রাইট করব অ্যান্ড সেটার আমি টাইম স্ট্যাম্পটা হচ্ছে বের করব। সো রাইট টাইম স্ট্যাম্পের ডেফিনেশনটাও সেম, যে লেটেস্ট ট্রানজ্যাকশন নাম্বার উইচ পারফর্মড রাইট অপারেশন সাকসেসফুলি। সো এখন আমি যদি এই জায়গাটায় খেয়াল করি, সবচেয়ে আগে আপনার রাইট হয়েছে কোন জায়গায়? সবচেয়ে আগে রাইট হয়েছে বেসিকলি আপনার, আমি রেড কালার দিয়ে মার্ক করি, ট্রানজ্যাকশন 2 তে। আমরা কিন্তু দেখেন অপারেশন সিরিয়ালি যাচ্ছি। সো আমি যদি এখানের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে এখানে যেমন ফার্স্টে রিড হইলো, দেন এটা সেকেন্ড রিড, এটা হচ্ছে থার্ড রিড, এই কারণে আমরা বলতেছি এটা লেটেস্ট ট্রানজ্যাকশন। আর রাইটের পার্সপেক্টিভে দেখেন ট্রানজ্যাকশন 2 তে সবচেয়ে ফার্স্টে রাইট হয়েছে, সো এখানে আমার ভ্যালুটা বসতেছে হচ্ছে 11। ট্রানজ্যাকশন 3 তে রাইট হয়েছে, এখানে ভ্যালুটা বসতেছে 12। আর ট্রানজ্যাকশন 1 এ সবচেয়ে লাস্টে আমার রাইট হয়েছে, সো এখানে ভ্যালুটা বসতেছে 10। আমি জানি যে লেটেস্ট টাইম স্ট্যাম্পটা হচ্ছে আমার কাউন্ট হবে, বা লাস্ট যেই রাইট যেই আমার হচ্ছে অপারেশনটা আছে, যেই ট্রানজ্যাকশন সাকসেসফুলি সেটা এক্সিকিউট করছে, দ্যাট ইজ ট্রানজ্যাকশন 1। সো আমার রাইটের ভ্যালু কত? 10। সো রিড রাইট দুইটাই সেম, যে লেটেস্ট অপারেশন যেটা করতেছে, রিডের কেসে T3 তে লেটেস্ট অপারেশনটা হচ্ছিল রিডের, রাইটের ক্ষেত্রে ট্রানজ্যাকশন 1 এর রাইটের অপারেশনটা হচ্ছিল, তাই রিডের ভ্যালু হচ্ছে ট্রানজ্যাকশন 3 এর টাইম স্ট্যাম্প 12, আর রাইটের টাইম স্ট্যাম্প হচ্ছে টাইম স্ট্যাম্প 1 10 ভ্যালু, কারণ T1 এ লাস্ট রাইটটা হয়েছে। এখন এখানে আমরা আসি হচ্ছে বেসিকলি আমাদের এমভিসিসির কিছু রুলস আছে। সো এটার আরেকটা দেখবেন আমি কারেসপন্ডিং আপনাদের হচ্ছে এক্সাম্পল ভিডিও দিয়ে রাখছি, সো ডু গো থ্রু দ্যাট। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বেসিকলি জাস্ট থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা হচ্ছে ডিসকাস করব। সো আমাদের কিছু রুলস আছে, যে ট্রানজ্যাকশন ফলোজ দ্য ফিফো রুল, ফার্স্ট ইন ফার্স্ট আউট রুল। তার মানে যেই ট্রানজ্যাকশন আগে আসবে সেই ট্রানজ্যাকশন সবচেয়ে আগে পারফর্ম হবে। তার মানে ট্রানজ্যাকশন 1 আগে পারফর্ম হবে, তারপর ট্রানজ্যাকশন 2 পারফর্ম হবে, এরপর যদি আমার এই যে যেমন এখানে ট্রানজ্যাকশন 3 ছিল, লাস্টে ট্রানজ্যাকশন 3 পারফর্ম হবে। তার মানে যে আগে আসতেছে ফার্স্ট ইন, সেই সবচেয়ে আগে হচ্ছে ট্রানজ্যাকশন কমপ্লিট করতেছে, ফার্স্ট আউট। সো এই রুলেই, এটাই কিন্তু সিরিয়ালাইজেবিলিটির রুল, যে ট্রানজ্যাকশন একটা আগে কমপ্লিট হয় তারপর নেক্সট ট্রানজ্যাকশনে যায়। সো এখন আমরা এই জায়গাটায় আসি, যে এখানে কিছু রুল আছে। সো এই রুলগুলো যদি আপনার কোনো কারণে ফলো না করে, কোনো কারণে যদি ভায়োলেটেড হয়, তাহলে আমরা যে আগে কনকারেন্সির প্রবলেমগুলো পড়ে আসছিলাম, কনকারেন্সির কিছু প্রবলেম এখানে হইতে পারে। যেমন আমরা যদি এইখানে দেখি যে আমাদের ট্রানজ্যাকশন টিআই ইস্যুজ আর রিড আইটেম অপারেশন। সো ট্রানজ্যাকশন টিআই মানে হচ্ছে, আই মানে কি, ট্রানজ্যাকশন নাম্বারটা। সো ধরেন ফার্স্টে আমি যদি দেখি যে আমার ট্রানজ্যাকশন 1 এ ধরেন কোন একটা রিড অপারেশন করবে। সো রিড অপারেশন করার সময় সে চেক করবে যে রাইট টাইম স্ট্যাম্প অফ এক্স কি আমার ওই ট্রানজ্যাকশন নাম্বার থেকে বড় নাকি। যদি বড় হয় রোল ব্যাক করবে, মানে কমিট করতে দিবে না। আর যদি না হয়, যদি এটা মানে রুলসটা ফলো করে, তাহলে হচ্ছে আমি রিডের ভ্যালুটা আপডেট করব কি দিয়ে, ম্যাক্স ভ্যালু অফ রিড টিএস অফ এক্স অ্যান্ড টিএস অফ আই। তার মানে আমার রিডের টাইম স্ট্যাম্পের ভ্যালু আর ট্রানজ্যাকশনের টাইম স্ট্যাম্পের ভ্যালুর মধ্যে যে ম্যাক্স, তাকে দিয়ে আপডেট করব। যেমন ধরেন রিডের টাইম স্ট্যাম্প 0 আর ট্রানজ্যাকশন 1 এর টাইম স্ট্যাম্প হচ্ছে 100, সো এটার মধ্যে ম্যাক্স ভ্যালু যেটা 100, ওইটাই হচ্ছে আমার কি, এই রিড টাইম স্ট্যাম্পে আপডেট হয়ে যাবে। সিমিলারলি আমি যদি ট্রানজ্যাকশন রাইট করতে যাই, যে ট্রানজ্যাকশন 1 সাপোজ ইস্যুজ আ রাইট আইটেম এক্স অপারেশন, তখন আমরা এরকম তিনটা কন্ডিশন চেক করি। ফার্স্টে চেক করি যে রিড টাইম স্ট্যাম্প অফ এক্স কি কারেন্ট ট্রানজ্যাকশনের বা কারেন্ট ট্রানজ্যাকশনের টাইম স্ট্যাম্পের ভ্যালু থেকে বড় নাকি। যদি বড় হয় রোল ব্যাক করবেন, মানে কমিট করতে দিবেন না। আদারওয়াইজ আপনি চেক করবেন যে রাইট টাইম স্ট্যাম্প অফ দি ডেটা আইটেম এক্স, সেটার ভ্যালু কি ট্রানজ্যাকশনের টাইম স্ট্যাম্প থেকে বড় নাকি। যদি হয় রোল ব্যাক করবেন। আর এই দুইটা কন্ডিশনে যদি ফলস হয়ে যায়, তাহলে কি আপনার হচ্ছে লাস্ট কন্ডিশনে চলে যাবেন, যে আপনি এখন সাকসেসফুলি রাইট করতে দিতেছেন। ধরেন যে রাইট টিএস এক্স, তার মানে আপনি এক্স এর টাইম স্ট্যাম্পটাকে রাইট করবেন বা কমিট করবেন। সো কারেন্ট ট্রানজ্যাকশনের টাইম স্ট্যাম্প ধরেন 100, সেটাই কি আপনার রাইট টাইম স্ট্যাম্পে বসে যাবে। এখন এটা তো আমরা থিওরিটিক্যালি বললাম, থিওরিটিক্যালি বললে তো অনেক সময় এগুলা নিয়ে আপনাদের কনফিউশন হয়। সো আমি হচ্ছে এটা এক্সাম্পলের পার্সপেক্টিভে হচ্ছে বুঝাই আপনাদের। সো এই জায়গাটায় আমরা হচ্ছে টাপল ধরে ধরে আগাবো। যেমন এখানে একটা প্রবলেম হয়,
এই জায়গায় একটা প্রবলেম হয় আর লাস্টে আর একটা প্রবলেম হয়, ঠিক আছে। সো ফার্স্টের প্রবলেমটা হচ্ছে রাইট রিড, যে ট্রানজাকশন 2 আগে রাইট করতেছে তারপর ট্রানজাকশন 1 রিড করতেছে, এখানে একটা ইস্যু হয়। এরপর সেকেন্ড ইস্যুটা হয় হচ্ছে আপনার ফার্স্টে ট্রানজাকশন 2 রিড করতেছে, এরপর ট্রানজাকশন 1 রাইট করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড প্রবলেম। আর থার্ড প্রবলেম হচ্ছে ট্রানজাকশন 2 রাইট করতেছে, ট্রানজাকশন 1 হচ্ছে আপনার রাইট করতেছে, এখানে আরেকটা প্রবলেম হয়। তার মানে প্রবলেমটা কোথায় হয় না, রিডে কোনো প্রবলেম নাই। এই যে আপনাকে নো ইস্যু বললো ফর এনি আদার কম্বিনেশন, তার মানে রিডে কোনো আপনার প্রবলেম হয় না। সো আমরা হচ্ছে এখন এটাকে জাস্ট এক্সাম্পলের পার্সপেক্টিভে বোঝার চেষ্টা করি। সো আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য রুল ট্রানজাকশন 1 কমপ্লিট হবে, এরপর ট্রানজাকশন 2 তে যাবে। সো এখানে সমস্যাটা কি দেখেন, যে রাইট আইটেম এক্স হচ্ছে আপনার ধরেন ট্রানজাকশন 2 তে ফার্স্ট অপারেশনটা আমি করতে দিলাম, ধরেন এটার ভ্যালু আসলো 200, টাইম স্ট্যাম্পের ভ্যালু আসলো 200। এখন আমি তো অলরেডি ট্রানজাকশন 2 তে চলে গেছি, রাইট? সো আমি 200 ভ্যালু আপডেট করে ফেলছি, ট্রানজাকশন 1 এর কাজ কিন্তু শেষ। এখন ধরেন হঠাৎ করে আমি এই ভ্যালুটা রাইট করলাম এন্ড এটা আমি ট্রানজাকশন 1 কে রিড করতে দিলাম, সে পড়লো 200। এটা কিন্তু হওয়ার কথা না, উল্টা কিন্তু হওয়ার কথা না, যে ট্রানজাকশন 2 এর একটা আপডেটেড ভ্যালু কখনোই ট্রানজাকশন 1 পড়তে পারবে না, বিকজ ট্রানজাকশন 1 তো অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, সে কেন পড়তে পারবে? সো এই জিনিসটা যদি আমি অ্যালাউ করি তাইলে কিন্তু এটা কি আপনারা পড়ে আসছেন ডার্টি রিড প্রবলেম, রাইট? আগে আপনারা ডার্টি রিড প্রবলেম পড়ে আসছেন। সো ডার্টি রিড প্রবলেমে কি হচ্ছিল, যে এই নতুন আপনার হচ্ছে যে ভ্যালুটা মানে ভুল ভ্যালু সে হচ্ছে আপনার ই করতেছে, ডার্টি রিড করতেছে, যে এমন একটা ভ্যালু হচ্ছে সে পড়ার চেষ্টা করতেছে যেটা অলরেডি যে ট্রানজাকশন 2 তে হচ্ছে আপনার আপডেট হয়ে গেছে, এটা কখনোই অ্যালাউ করবে না। তার মানে এই রিডটা কখনোই অ্যালাউ করবে না, এটা কি হয়ে যাবে, রোল ব্যাক হয়ে যাবে। সো ট্রানজাকশন 2 তে যে আইটেমটা আপডেট হয়েছে এটা কখনোই প্রিভিয়াস কোনো ট্রানজাকশন 1 সেটাকে পড়তে পারবে না, সো এটা অ্যালাউ করবে না, এটা ডার্টি রিড প্রবলেম হবে। সো সলিউশন হচ্ছে রোল ব্যাক। এরপর আমরা আসি হচ্ছে সেকেন্ড প্রবলেমটাতে। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার ঠিক উল্টা কম্বিনেশনটা, উইচ ইজ হচ্ছে রিড আর রাইট। আমরা জানি আমাদের ট্রানজাকশন নাম্বার T2 হচ্ছে লেটেস্ট, কারণ এটা টাইম স্ট্যাম্প হচ্ছে 200, আর আপনার ট্রানজাকশন 1 হচ্ছে ওল্ড, যেটা আমরা ফার্স্ট এক্সাম্পলের পার্সপেক্টিভেও দেখলাম। এখন ধরেন এখানে আপনার রিড আইটেম এক্স করলো হচ্ছে 200, এরপরে যেটা হইলো যে রাইট করে ফেললো, এরপর অপারেশনে প্রিভিয়াস ট্রানজাকশনে সে রাইট করলো 100। তাইলে এটাও কি ভুল না, যে আপনার টেকনিক্যালি ট্রানজাকশন 2 কি 100 পড়ার কথা ছিল, কিন্তু এখন যেটা হইলো যেটা আপনার সে 200 ভ্যালু পড়লো, কিন্তু ট্রানজাকশন 1 আবার হচ্ছে প্রিভিয়াস ট্রানজাকশনে সেটার ভ্যালু 100 দিয়ে আপডেট হয়ে গেল। তার মানে কি রং ডেটা সে হচ্ছে পড়তেছে, উল্টাপাল্টা ভ্যালু পড়তেছে, টেকনিক্যালি পড়ার কথা 100 বাট সে হচ্ছে এখানে পড়তেছে 200। সো আমি এটাও হইতে দিব না, আমি এখান থেকে রোল ব্যাক করব। সো যখনই এরকম কোনো কিছু ভায়োলেশন হবে, ভায়োলেশনটা হয় যখন রাইট রিড হয়, যখন রিড রাইট হয়, আর যখন রাইট রাইট হয়, সলিউশন কিন্তু সেম। দ্য সলিউশন ইজ রোল ব্যাক, মানে আমি একদম প্রিভিয়াস স্টেজে চলে যাব, আমি এটা করতেই দিব না, আমি ট্রানজাকশনের শুরুতে চলে যাব। কারণ একটা নতুন ট্রানজাকশনে যাওয়ার আগে অবশ্যই পুরাতন ট্রানজাকশনের কোনো চেঞ্জেস আমাকে করতে দেওয়া উচিত না। ট্রানজাকশন 1 তো অলরেডি ডান হয়ে তারপর ট্রানজাকশন 2 তে মুভ করার কথা। এখানে দেখেন প্রত্যেকটা কেসেই কি হচ্ছে, যে ট্রানজাকশন 2 কিছু একটা করতেছে, ট্রানজাকশন 1 আবার ওইটাতে আপডেট করতেছে বা ওইটা পড়ার চেষ্টা করতেছে, এটা তো অ্যালাউ হওয়া উচিত না। এরপর আসি হচ্ছে আমরা লাস্ট যে প্রবলেমটা আছে, উইচ ইজ রাইট রাইট। সো রাইট রাইটে কি প্রবলেম হয়, এখানে ধরেন 200 রাইট করলো, আবার এখানে ট্রানজাকশনে গেল 100 রাইট হইলো, তার মানে আমার কিন্তু ভ্যালুটা হারাই গেল। এই যে আমি যে এখানে 200 আপডেট করলাম, আবার এটা যে 100 দিয়ে হচ্ছে আমার ওভার রিটেন হয়ে গেল, রাইট করতেছে তো, রাইট? সো আমার কি ভ্যালুটা হারাই গেল। আমরা জানি যে ভ্যালু হারায় যাওয়া মানে কি লস্ট আপডেট প্রবলেম। সো এখানেও আমি কি ট্রানজাকশন করতে দিব না, আমি এখানে রোল ব্যাক করে ট্রানজাকশন 1 এ এই রাইট অপারেশন আমি করতেই দিব না, বিকজ ট্রানজাকশন 2 অলরেডি রাইট করে ফেলছে, এরপরে আমি আর ট্রানজাকশন 1 কে এটাকে ওভাররাইট করতে দিব না, তাহলে লস্ট আপডেট প্রবলেম হবে। সো সলিউশন হচ্ছে রোল ব্যাক। এখানে রিডে কেন কোনো প্রবলেম হতো না, কারণ ধরেন এখানে আপনার রিড অপারেশন আছে, এই জায়গায় রিড অপারেশন আছে, তারা তো পড়তেছে জাস্ট, তারা তো কোনো আপডেট করতেছে না, সো এখানে কোনো প্রবলেম আপনার হইতো না। সো যখনই ট্রানজাকশন 2 তে রাইট
হচ্ছে আগে, তারপর ট্রানজাকশন ওয়ানে রিড হচ্ছে, এখানে ডার্টি রিড প্রবলেম, রোল ব্যাক করবেন। যখনই ট্রানজাকশন টুতে রিড হচ্ছে, আবার ট্রানজাকশন ওয়ানে সেটা রাইট করার চেষ্টা করতেছে, রং ডেটা পড়তেছে, সলিউশন রোল ব্যাক। আবার ট্রানজাকশন টুতে আপনি রাইট করলেন, ট্রানজাকশন ওয়ানে যে পরের অপারেশন আবার রাইট করার চেষ্টা করতেছে, সেখানে সলিউশনও কি, রোল ব্যাক। তার মানে এই কোনো প্রবলেমই হইতো না যদি আমি ট্রানজাকশন ওয়ান পুরাটা কমপ্লিট করে ট্রানজাকশন টুতে চলে যেতাম, মাঝে এই অপারেশনের ইন্টারফেরেন্সটা যদি না হইতে দিতাম, তাইলেই কিন্তু কোনো সমস্যা ছিল না। সো ইন দ্য নেক্সট ভিডিও আমি হচ্ছে এই এক্সাম্পলটা ডিসকাস করছি। সো হোপফুলি আপনারা এই এক্সাম্পলটা দেখলে, এখান থেকে যে ধরনের থিওরিটিক্যাল যদি কোনো কনফিউশন থেকে থাকে, এক্সাম্পলটা দেখলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে।